তাদের এত গুরুত্বপূর্ণ প্রয়োজনে তারা বলতে চায় যে আমরা ভোটারবিহীন ভাবে, বিএনপির একটা যুক্তি যে আমরা ভোটারবিহীন ভাবে সরকারে থাকতে চাই না। কিন্তু ভাই, জাতির বিশেষ প্রয়োজনে, বিশেষ গুরুত্বে এই জুলাই শরণার্থীদের প্রতি সম্মান রেখেও, জুলাই যোদ্ধাদের রক্তাক্ত বাংলাদেশের উপরে সম্মান রেখেও আপনারা কিছুকাল যদি এক্সটেন্ডও করতো, সময়ও যেত, যদি 2 বছরও লাগতো, 3 বছর থাকতো, আপনারা সরকারের ভিতরে থাকতেন, সরকারের অংশ হয়ে থাকতেন, তাহলে আজকে এতগুলো মতের বিরুদ্ধে হইতে পারতো না। তার সবাই টার্গেট থাকতে আওয়ামী লীগ ঠেকান আর সংস্কারগুলো করেন। কিন্তু এখন কি হলো, মাঝপথে এমন ভাবে এসে রাজনৈতিক দলগুলো এবং জুলাইয়ের শক্তিগুলো দিভাগ হয়ে যাচ্ছে, যেটা সুফল তো আওয়ামী লীগে পাবে, সেটা সুফল তো আর মানে আওয়ামী লীগরা পাবে। আর যারা সম্মুখ যোগ, আপনি, আমি, তারপর নাহিদ, সার্জিদ, হাসনাত আব্দুল্লাহ যারা ছিল, তারা ওই ফাঁসির কাস্টে ঝুলবে। তারপরে ওই যে ইউনূস সাহেব জেলে যাবে, উনি ভাবতেছেন যে ওনার মামলা উঠে নিছেন, এটা উনি খুব ভালো কাজ করেছেন, তো আবার মামলা আবার হতে কতক্ষণ। উল্লেখযোগ্য কিছুই আপনি যদি বলেন, কোনো কিছুই হয়নি। ওই আদালত থেকে একটা রায় পেয়েছি আমরা, 116 অনুচ্ছেদ বাতিল করছে, বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তারপরে আবার সময় দিতে হয়েছে আপনার এটা পৃথক সচিবালয় করার জন্য। তো সে ওটার জন্য 3 মাস সময় দিয়েছে। তো সরকার বলবে যে আবার সময় চাই, তার মানে নির্বাচনের আগে আর বিচার বিভাগ যদি, সচিবালয় যদি আপনার না হয়, গঠিত না হয়, তাহলে আক্ষরিক অর্থে বিচার বিভাগ কিন্তু স্বাধীন হবে না। বিচার বিভাগ স্বাধীন হতে হলে অবশ্যই আপনাকে একটা স্বাধীন সচিবালয় তাদেরকে করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আইন মন্ত্রণালয়ের সাথে তাদের দূরতম সম্পর্ক থাকবে, বিন্দুতম সম্পর্ক থাকবে, ততক্ষণ পর্যন্ত বিচার বিভাগ আক্ষরিক অর্থে কখনোই স্বাধীন হবে না। তো এইটাও তো সংস্কারের পূর্ণতা পায়নি। আর বাকিগুলোর কথা তো আমরা তো জানি সবাই, কোনগুলো এখন নিয়ে বার্গেনিং চলছে, কোনটা কিভাবে বাস্তবায়ন হবে। একটা নিউজ আমি চোখে পড়েও আবার ভুলে গেছি যে আসিফ নজরুল বলছে যে 70% না কত পার্সেন্ট দৃশ্যমান হবে, মানে নভেম্বর ডিসেম্বরের কথা বলা হয়েছে, যে এরকম একটা পার্সেন্টেজ বলছে। বিচার দৃশ্যমান হবে না, বিচার দৃশ্যমান হবে, সংস্কার, বিচার বা সংস্কার দুইটার একটার কথা আমি আসলে সরি। আমি তো বললাম এটা। আপনি একটা জিনিস হলে আপনি তো সময় নষ্ট করছেন। আপনি যদি ডিসেম্বরের দেন, তাহলে তো আপনার বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো সব দল যদি না মানে, তাহলে সরকার যদি এটাকে চাপাই দিতে যায়, তাহলে আপনার এটা দলগুলোর ভিতরে মানে বিভক্ত হয়ে যাবে। তো বিভক্ত হয়ে গেলে তো রাজপথে আবার এটা নিয়ে মানে গন্ডগোল হবে। তখন তো ইউনূস সাহেব বলবেন, এই আসিফ নজরুল সাহেবরাই বলবেন নির্বাচনের পরিবেশ নাই। আমরা তো ওইটাই এখন আলোচনা করছি, যার কারণে আমরা বলছি যাই করবেন আপনি এখন ডিসেম্বর দেখান কেন, এখন করলে সমস্যা কি? এতদিন তো বহু আলোচনা হয়েছে। 12 মাস পরে এখনো মানে আরো 2 মাস পরে আপনি ওই দিন হবে, মানে নির্বাচনের আগে দিয়ে হবে। তো নির্বাচন ফেব্রুয়ারি ডিসেম্বরতে যদি আপনি গন্ডগোল লাগাই দেন দলগুলোর ভিতর থেকে, তো নির্বাচন আর সুষ্ঠু পরিবেশ থাকবে কোত্থেকে? দলগুলো এখন হবে না। তো এই পিআর এবং আপনার মৌলিক বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয় আছে, এগুলো নিয়ে তারা একদমই মানে তারা হয়ে যাবে। এখনই আপনি বলেন, আমি তো একটা প্রস্তাবও দিয়েছিলাম, এইটা আমি কেও বলছিলাম, আমাদের শ্রদ্ধেয় বদিউল আলম মজুমদার ভাইকেও আমি বলেছিলাম যে ভাই এটা কি 150 আসন করে দেওয়া যায় না? তো উনি আবার আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি তাহলে সিলেকশন করবেন কিভাবে? আমি আপনারা তো লটারি একটা সিস্টেম রাখছেন, কোন কোন আসনে ডাইরেক্ট হবে, কোন কোন আসনে পিআর হতে পারে, দেখেন না করা যায় কিনা। তো এটা বলছে থেকে এটা একটা জটিল প্রক্রিয়া। উনি আমাকে তখন এটা বলছিল, আমরা একটা দেখছি, দেখা যাক কতটুকু অ্যাকোমোডেট করা যায়। তো আমি বলছি যে এটা একটা মেজর। আজকেও জামাতের যে অবস্থান দেখলাম, চরমনাই পীর সাহেবের যে অবস্থান দেখলাম, মানে আবার অন্যান্য আরো ছোটখাটো যে দল যেগুলো আছে তাদের যে অবস্থান দেখলাম, অনেক কিছুই তারা কিন্তু পিআর এর উপরে কিন্তু আস্তে আস্তে নির্ভর করছে। আবার গণ অধিকার পরিষদের সাথে আপনি যে ওইখানে গিয়ে একাত্মতা পোষণ করলেন, জাতীয় পার্টি নিষিদ্ধ চান, জাতীয় পার্টি কি চান, সেদিনের অনুষ্ঠানে গেছে না, ওই যে হাবিবুল নবী সোহেল সাহেব ছিলেন, ওই যে সব দল নিয়ে শাহবাগে তাদের একটা ওই মানে তারপরে তো ঘটনাটা ঘটলো। না আবার ওই যে ঘটনাটা তারপরে করছে, কিন্তু ওইখানে তো একটা ঐক্যের একটা, সবাই হাত তুলে সবাই সব দল ঐক্য করছে না। তো আজকে আবার বললো না যে আমরা জাতীয় পার্টি নিষিদ্ধের বিপক্ষে, আমরা কোন দলকে। এখন কথাটা হলো জাতীয় পার্টি নিষিদ্ধের বিপক্ষে বলা, আমিও বিপক্ষে, কিন্তু আপনি বিচার পর্যন্ত একটা ইন্টেরিয়াম টাইম, বিচার পর্যন্ত যদি আপনি তাদের কার্যক্রম বন্ধ রাখেন, কার্যক্রম বন্ধ রাখার নিষিদ্ধটা এক কথা নয়। কারণ আমরা নিষিদ্ধ করতে চাই না, আমরা চাই যে বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত তুমি ভাই নীরব থাকো। এবার জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল যা আছে তা, এইটাতে বিএনপি সমর্থন দিতে সমস্যা কোথায় মনের দিক থেকে? কেন বিএনপি এই জিনিসটা মানে করতে পারছে না? আপনি আবারও আমি আপনাকে রিপিট বলি যে এটা নিষিদ্ধ আমিও চাই না, কারণ তাহলে তো শেখ মুজিবের বাকশালে হয়ে গেল। এটাই তো ঠিক, সারদা সাহেবের বক্তব্য তো ঠিক, কাকে নিয়ে নির্বাচন হবে, ঠিক তো। কিন্তু যারা স্বৈরাচার তৈরি করেছে
তাদেরকে তো আপনি জনগণকে সান্ত্বনা বা জনগণের ব্যথা লাঘবের জন্য হলেও আপনি বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আপনি তাদের কার্যক্রমটা স্থগিত রাখেন। স্থগিত এবং আপনার করা, নিষেধাজ্ঞা দেওয়া এক কথা নয়। তাহলে আপনি ওটাকে স্থগিত রাখতে পারেন নির্বাহী আদেশে, কিন্তু নির্বাহী আদেশে আপনি যদি স্থগিত করেন এই প্র্যাকটিস ভালো না। এটা আমি বিএনপি স্থায়ী কমিটি আমাদের শ্রদ্ধেয় নেতা সারুদ্দিন সাহেবের সাথে একমত, এটা ভালো চর্চা নয়। আমরা নির্বাহী আদেশে এটা চাই না। নির্বাহী আদেশে আবার সাময়িক সময়ের জন্য, একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, একটা ইন্টেরিয়াম পিরিয়ডে আমরা এটাকে স্থগিত কার্যক্রমগুলো, তাদের রাজনৈতিক চর্চাটাকে আমরা বন্ধ রাখতে চাই। এই রাজনৈতিক চর্চার ভিতরে নির্বাচনও আছে। কেউ যদি প্রশ্ন করে তাহলে কি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? না, পারবে না, যদি তার আগে নির্বাচন হয়। আর যদি বিচারের যদি তারা নির্দোষ প্রমাণ হয় তাহলে তারা নির্বাচনে যাবে, কোনো সমস্যা নেই, তাদের ওই নিষেধাজ্ঞা থাকবে না, মানে ওই নিষেধাজ্ঞা না, মানে স্থগিতাদেশ থাকবে না। বিষয়টা হলো যে কি, এখানে বিএনপি যদি মানুষের এই মনোজগৎ গুলোকে একটু অ্যাড্রেস করে দেয়, দলের ভিতর সংস্কারটা চালু করে, এবং তারেক রহমান সাহেব দ্রুত দেশে ফিরে আসেন, জনগণ খুবই কমফোর্ট জোনে থাকবে। এবং বিএনপি, আমরা মনে করি যে আমরা বিএনপির জন্য যে যুদ্ধটা করেছি, করছি, করব ভবিষ্যতেও। হ্যাঁ, বিএনপি আমাদেরকে ভালো বাসুক না বাসুক যাই করুক, আমরা যে বিএনপিকে আমরা আমাদের আশ্রয়ের জায়গা মনে করি, বাংলাদেশি জনগণের সার্বভৌমত্বের রক্ষার প্রতীক মনে করি, জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে বিএনপি একমাত্র মানে দেশপ্রেমিক দল। কিন্তু বিএনপির ভিতরে কিছু হাইব্রিড, আগাছা, পরগাছা, এগুলোকে মানুষ ভালোভাবে নিচ্ছে না, যাদের চেহারা বাংলাদেশের টেলিভিশনে কখনো দেখা যায়নি। তাদেরকে নিয়ে আপনি টকশো করা, মজমা বসানো, মিডিয়াগুলোতে লোক বসাই দেওয়া, বিভিন্নখানে বিএনপির মানে অতি অতি মানে উৎসাহী লোকজন, মানে একদম তারেক রহমান সাহেবকে অতি মহামানব আকারে অ্যাডভান্স করে বলা। যেমন আমি বলি, তারেক রহমান সাহেব বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন, এটা তো ভালো কথা, আমরা এটা চাই তো। কিন্তু এটা যদি এখনই মানে বলা হয়, এখনই মানে অ্যানাউন্সমেন্ট করে বিএনপি মাঠে ঘাটে সিনিয়র নেতারা বক্তব্য দেন, তখন মানুষ তো চিন্তা করে যে উনি তো এখনো আসেন নাই, কখন আসবেন, তাহলে কি হঠাৎ করে উনি এসে কি এটা করবেন কিনা, তাহলে অনেক বিষয়টা হয়ে যায় না। তো তারা কেন মানে এই কথাগুলোকে মাঠে আনেন? উনি ছাড়া তো বিকল্প নাই বিএনপিতে, আর আছে ওনার মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো উনি যদি না করেন তাহলে তারেক রহমান সাহেবই করবেন, এটা সোজা কথা। কিন্তু এটা এত বেশি, এটাকে আমি চাই যে এটাকে আরো একটু বিহাইন্ড দ্য সিন রেখে করুক, উনি আগে দলটাকে সংস্কার করুক, দলটাকে গোছাক, যারা অতি কথন করে, যাদেরকে এখন নতুন চেহারায় দেখা যাচ্ছে, তাদেরকে উনি চিহ্নিত করে দলের কার্যক্রম থেকে উনি বাইরে রাখুক। আপনার দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল ভালো, আমি মনে করি এটা। এই বাংলাদেশের জনগণ, বহু জনগণ রয়ে গেছে বিএনপি কে ভোট দেওয়ার জন্য, তারা মিছিলও আসে না, মিটিংও আসে না, নীরবে তারা ঠিকই ধানের শীষে ভোট দেয়। আমরা ধানের শীষে ভোট দেওয়ার পক্ষে। একটা মন্তব্য কি যেন ছিল, আচ্ছা, মন্তব্যটা আমি, আমার প্রিয় বক্তা পলাশ চৌধুরী, হক, ন্যায্য এবং বাস্তব সত্য কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরো অনেকে লিখেছে। আপনার দর্শক রফিক সাহেবকেও ধন্যবাদ, যাক গালি টালি দেয়নি, তারপরে আমাদেরকে গালি টালি দিল। গালি থাকবেই, তবে গালি এখন একটু কমেছে, মাঝে অনেক বেশি গালি ছিল। এখন আমাদেরকে যেন ভুল না বুঝে, আমরা একদমই ক্ষমা চাই। আমরা যুদ্ধ করেছি, আমরা বৃথা যেতে দেওয়ার জন্য না, বাংলাদেশে বিএনপি কে ব্যর্থ করে দেওয়ার জন্য না, আমরা বিএনপি কে দিয়েই স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখি। আমরা এটা ছোটবেলা থেকে সরাসরি রাজনীতি না করলেও, যেহেতু সাংবাদিকতা করেছি, বাংলায় পড়ালেখা করেছি, লেখালেখি করেছি, সুতরাং যেহেতু আমাদের ভেতরে মজ্জাগত ভাবেই বহুদলীয় গণতন্ত্রের বিষয়টা মাথার ভিতরে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়টা আছে, বেগম খালেদা জিয়ার বিষয়টা আছে, তারেক রহমান সাহেবের বিষয়টা আছে। সুতরাং আমরা চাই যে এটা একটা পরিচ্ছন্ন ট্র্যাক লাইনে তাদের মানে পলিসি গুলোকে, কৌশলগত বিষয়টাকে আরেকটু মডার্ন করে, গতানুগতিক ধারার বাইরে 54 বছরের রাজনৈতিক যে ধারা, বিএনপির বয়স 54 বছর না হলেও 40 বছরের যে রাজনৈতিক প্র্যাকটিস আমরা 4 দশকে দেখে আসছি, আমি মনে করি সেখান থেকে আরো ইউনিক কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আপনার কর্মী দিয়েই শুধুমাত্র রাজনৈতিক দল চলে না, একটা কর্মী মানেই পুরো দেশের জনগণ নয়, একটি দল মানেই পুরো দেশের রাষ্ট্র নয়। এখন তারেক রহমান সাহেবকে সময় এসেছে পুরো রাষ্ট্রের দায়িত্ব নেয়ার, পুরো রাষ্ট্রের নেতা হয়ে ওঠার। বিএনপির নেতা হওয়ার ওনার দরকার নেই, বিএনপির কর্মীদের জিন্দাবাদ ওনার প্রয়োজন নেই, সাধারণ জনগণের জিন্দাবাদে উনি মুখরিত হোক, ওনার আগমনী বার্তা আমরা চাই এটা। কিন্তু এটা যদি ভুলভাবে ব্যাখ্যায়িত হয় তাহলে সেটা হবে আমাদের জন্য কষ্টের। আর কিছু কিছু বললাম তো, এখন যে অবস্থা বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরে গিয়েছে, হাওয়া তৈরি হয়েছে, আপনি নিশ্চিত থাকেন যে কখনোই আগের রাজনীতিটা এখানে ঘুরে আসবে না। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, তারপরে এনসিপি হোক, যেই হোক, পুরো ধাঁচের রাজনীতি বাংলাদেশে আর চলবে না।
সুতরাং এই জায়গাটা যত বেশি বিএনপি দ্রুত টেক করতে পারবে ততই বিএনপি লাভবান হবে। এবং তারেক রহমান সাহেবকে আমি আবারও উদাত্ত আহ্বান জানাই, তিনি যেন সারা দেশের নেতা হন, তিনি যেন বিএনপির নেতা না হন। বিএনপি মানেই সারা রাষ্ট্র নয়, আমি আবারও বললাম একই কথা, এবং পুরো দেশের জনগণ মানে বিএনপির কর্মী মানেই সারা দেশের জনগণ নয়। এটার বাইরেও বিএনপিকে ভালোবাসার অগণিত কোটি কোটি মানুষ রয়েছে, উনি যেন তাদের মনোজগৎটাও বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।